নমস্কার বন্ধুরা, এনসিইআরটি এক্সাম প্ল্যানের আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটম অ্যান্ড মলিকিউলস। তো অ্যাটম অ্যান্ড মলিকিউলস এর উপরে এনসিইআরটি এক্সাম প্ল্যানের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সলভ করাবো। আগের ক্লাসগুলোর পিডিএফ অলরেডি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, এবং যারা এই ক্লাসে প্রথম দেখছো তাদেরকে বলবো আগের ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তার প্লেলিস্ট কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো আগের ক্লাসগুলো। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। তো দেখো, আজকে যে প্রথম কোশ্চেন সেই কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। বলা হয়েছে যে নিচের নিচের কোনটি সঠিকভাবে 360 গ্রাম জলকে চিহ্নিত করে। ঠিক আছে, তো 360 গ্রাম জলের সাপেক্ষে কোন কোন স্টেটমেন্টগুলো সত্য সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো প্রথম অপশনে বলেছে 360 গ্রাম জল মানে হচ্ছে 2 মোল জল। ঠিক আছে, 2 মোল H2O। তো এটা ঠিক নয়। কেন ঠিক নয় সেটা দেখে নেব। দেখো, 1 মোল H2O, 1 মোল H2O যদি হয়, 1 মোল H2O এর মানে হচ্ছে কত গ্রাম জল? 18 গ্রাম জল। ঠিক আছে, তাহলে পরে 20 মোল মানে কত হবে? 20 মোল মানে 360 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে 360 গ্রাম জল, তাহলে আমাকে বলতে হবে কত মোল জল, সেটা হচ্ছে 20 মোল জল। তাহলে 20 মোল জল, এটা কারেক্ট হবে, এটা ভুল হবে, এটা হবে না। অপশন 2 কারেক্ট। এবার 3 আর 4 দেখে নেবো। এবার বলেছে দেখো যে 3 নম্বরে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু উপস্থিত রয়েছে 360 গ্রাম জলের মধ্যে, কিন্তু এটা ঠিক না। 1 মোলের মধ্যে কিন্তু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উপস্থিত থাকে, এটা কিন্তু আমরা জানি। 1 মোল যে কোনো উপাদানের মধ্যে কিন্তু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উপস্থিত থাকে। তাহলে পরে 20 মোলের মধ্যে 20 গুণ বেশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তা দেখো, এখানে যখন এটা উত্তর হচ্ছে না, তাহলে পরে 1 এবং 3 উত্তর হচ্ছে না। ঠিক আছে, তা আমি যদি অপশনগুলো দেখি, যদি সাপোজ আমি এটা নাও জানি, আমি এটা বুঝতে পারছি না, তাহলে পরে দেখো অপশনগুলো দেখলেই কিন্তু আমার উত্তর বেরিয়ে আসবে। 1 এবং 3 উত্তর হচ্ছে না, 2 উত্তর হতে পারে। দেখো, অপশন শুধুমাত্র 2 কিন্তু এখানে অপশনে নেই। ঠিক আছে, 2 বা 3 আছে, 3 উত্তর হচ্ছে না, তাহলে 2 বা 3 এটা কখনোই উত্তর হবে না। তাহলে কি আছে? 2 বা 4। তাহলে 2 এবং 4 কিন্তু উত্তর হবে, কেননা শুধুমাত্র 2 কিন্তু কোনো অপশনের মধ্যেই নেই। এবার আমি বলে দিই যে এই যে 4 নাম্বার অপশনটা কেন উত্তর হবে সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো, 1 মোল যদি 6.022 ইন্টু 10⁻23 হয়, তাহলে পরে 20 মোল মানে সাথে 20 গুণ করবো আমি। তাহলে 20 গুণ করলে পরে 2 আর 6 12, তাহলে এখানে 1.2 বা 12 মতো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তুমি। এবার এই 12টাকে 1.2 করা হয়েছে, এবং এখানে 25 স্কোয়ার পাওয়ারে এসছে। ঠিক আছে, কেননা 20টার একটা 20 শূন্যর জন্য কি 20 মানে কি 2 গুণ 10, তাহলে একটা 10-এর গুণিতক পেলাম, আর 12টাকে 1.2 লিখেছি, তার মানে 10-এ আর একটা পেলাম। এই জন্য 23টা, এই যে 23 পাওয়ারটা দেখতে পাচ্ছ, 23 পাওয়ারটা এখানে 25 হয়ে গেছে। এই জন্য অপশন 4 কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি এটা নাও জানা থাকতো তাহলেও কিভাবে উত্তর করতে পারবে তোমরা, সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। নেক্সট চলে আসবো। বলেছে নিচের কোন বিবৃতিটি পরমাণু সম্পর্কে সত্য নয়, মানে পরমাণু সম্পর্কে কোন স্টেটমেন্টটা সত্যি না সেটা আমাদেরকে বলতে হবে। পরমাণু সম্পর্কে তাহলে কোন কোন স্টেটমেন্ট সত্যি সেটাকে আমাকে দেখে নিতে হবে, তার ফলে যেটা বেঁচে থাকবে যেটা সেটাই সত্যি না। তাহলে এখানে অপশন 1 নম্বরে বলেছে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, তো এটা ঠিক কথা। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু পরমাণু পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা নয়। যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে যে পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা কি, তাহলে তোমাদের কিন্তু উত্তর করতে হবে অণু। পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সে হচ্ছে অণু, কিন্তু পরমাণুর ক্ষুদ্রতম কণা পরমাণু, কিন্তু সে স্বাধীন কণা না। তাহলে এটা সঠিক স্টেটমেন্ট। ঠিক আছে, এটা সঠিক স্টেটমেন্ট, কিন্তু আমাদের এখানে বলেছে সত্যি নয়, সেটাকে আমাদের আনসার করতে হবে। তাহলে এটা তো সত্যি, তাহলে এটা কখনোই আনসার হবে না। অপশন বিতে বলেছে পরমাণু হলো মৌলিক একক যা থেকে অণু এবং আয়ন গঠিত হয়। তো অনেকগুলো পরমাণু মিলে অণু তৈরি হয়, যেমন ধরো একটু আগে আমরা বললাম যে জল। জল মানে কি? অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে জল তৈরি হচ্ছে। আবার ওজোন গ্যাস মানে কি? 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। তার মানে অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে কিন্তু অণু তৈরি হতে পারে, এবং সেগুলো কি একই টাইপের পরমাণু যুক্ত হয়েও অণু তৈরি হতে পারে, বা বিভিন্ন রকমের পরমাণু যুক্ত হয়েও কিন্তু অণু তৈরি হতে পারে। তাহলে এটা সঠিক স্টেটমেন্ট। এবং পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় বা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন কিন্তু সেটা কিসে পরিণত হয়? আয়নে পরিণত হয়। তাহলে পরে অপশন বিও কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই উত্তর হবে না। অপশন সিতে বলেছে পরমাণু সবসময় প্রকৃতিতে নিস্তড়িত থাকে। তো দেখো, পরমাণুর মধ্যে ইকুয়াল পরিমাণ প্রোটন এবং ইলেকট্রন উপস্থিত থাকে, এবং প্রোটনের যা চার্জ, ইলেকট্রনের চার্জ তার সেম পরিমাণ চার্জ থাকে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে যতক্ষণ না পরমাণু আয়নে পরিণত হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক। তাহলে অপশন ডি পড়তে হবে না, অপশন ডি কারেক্ট অ্যান্সার অবশ্যই হবে। তবুও আমি একবার পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। পরমাণুগুলি প্রচুর পরিমাণে একত্রিত হয়ে পদার্থ তৈরি করে, এটা স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট না। অ্যাকচুয়ালি অণুগুলো একত্রিত হয়ে কিন্তু কি তৈরি করে? তোমার পদার্থ তৈরি করে। তাহলে পরে এই স্টেটমেন্টটা যেহেতু ঠিক না, এবং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কোনটা সত্যি না, তাহলে উত্তর কি হবে? অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার চলে আসবে। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে নাইট্রোজেন গ্যাসের রাসায়নিক প্রতীক কি, মানে নাইট্রোজেন গ্যাসকে আমরা কিভাবে প্রকাশ করি।
তো নাইট্রোজেন গ্যাসকে আমরা প্রকাশ করি কিভাবে, N2। এই অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার চলে আসবে। নেক্সট চলে আসবো বলেছে সোডিয়ামের রাসায়নিক প্রতীক কি। সোডিয়াম মানে হচ্ছে ন্যাট্রিয়াম, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড। সোডিয়ামের যদি নাম দেখি আমরা, রাসায়নিক নাম সেটা হচ্ছে ন্যাট্রিয়াম, যেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, যেটাকে কিন্তু এন এ দিয়ে প্রকাশ করা হয়, এন ক্যাপিটাল এন স্মল এ, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। এরপরে চলে আসবো নিচের কোনটি ওর ওজন সবচেয়ে বেশি। এখানে চারটে অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে সব থেকে ওজন কার বেশি সেটা কিন্তু আমাকে জানতে হবে। তো দেখো সব থেকে ওজন যদি আমি এখানে ক্যালকুলেট করি, দেখো এখানে কার্বন, এখানে দেওয়া আছে সুক্রোজ। সুক্রোজের ফর্মুলা কি, C12H22O11, এবং এই সুক্রোজের মোলের সংখ্যা কত, 0.2 মোল। CO2 হচ্ছে তোমার 2 মোল রয়েছে, CaCO3 2 মোল রয়েছে, এবং H2 হচ্ছে 10টি মোল রয়েছে। তাহলে এখানে সব থেকে কম ওজন, সব থেকে বেশি ওজন কার হবে, ব্যাপারটাকে কি সুন্দরভাবে বুঝবো। তো দেখো এই সুক্রোজের যে ভর, সুক্রোজের ভর আমরা বের করে নিচ্ছি সবার প্রথমে। দেখো সুক্রোজ হচ্ছে, এখানে আছে কার্বন 12, তাহলে কার্বনের হচ্ছে 12, আছে কটা, 12টা। হাইড্রোজেন কটা, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 1, আছে কত, 22টা, ঠিক আছে। এবং অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16, আছে কটা, 11টা। তাহলে এই তিনটেকে যোগ করো তো কত আসছে, এই তিনটেকে যোগ করলে আসবে কিন্তু 342 গ্রাম, ঠিক আছে, 342 গ্রাম। তাহলে 1 মোল সুক্রোজের ভর হচ্ছে 342 গ্রাম, কিন্তু আমার এখানে কত বলেছে, 0.2। তাহলে আমাকে এখানে কি করতে হবে, 0.2 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 2 দিয়ে আমি এখানে গুণ করলে 3 দুগুণী 6, আর 42 দুগুণী কত, 84। এবার এক ঘর আগে দশমিক আছে, তাহলে ভর হয়ে যাবে কত, হয়ে যাবে 68.4 গ্রাম। তাহলে 0.2 মোল সুক্রোজের ভর কত হয়ে গেল, 68.4 গ্রাম। এবার চলে আসবো CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বনের কত পেলাম, 12, তাহলে এখানে লিখলাম 12। অক্সিজেনের কত, 16, 16 গুণ 2, 16 দুগুণী, যেহেতু দুটো আছে, দেখো এখানে দুটো আছে, তাহলে 16 দুগুণী 32। তাহলে পরে এখানে কত হলো, 12 আর 32 মানে কত হলো, 44 হয়ে গেল, ঠিক আছে, 44 গ্রাম অক্সিজেনের, কার্বন ডাই অক্সাইডের ভর, ঠিক আছে, 44 গ্রাম হয়ে গেল। CaCO3 2 মোল রয়েছে, তাহলে ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম এবং কার্বন এবং অক্সিজেনটা আমাকে যোগ করতে হবে। তো ক্যালসিয়ামের ভর কত, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, এখানে লিখলাম 40। ক্যালসিয়াম প্রথমে আছে, দেখো Ca মানে 40। কার্বন কত, 12, লিখলাম 12, কার্বন একটাই আছে। আর অক্সিজেন আছে কিন্তু 3টে, তাহলে 16 গুণ 3, তাহলে এই তিনটেকে যদি যোগ করি তাহলে কত হবে, 40 আর 12 হয়ে যাবে এদিকে 52, 52 আর 48, 52 আর 48 মানে 100। এবার এখানে কম মোল বলেছে, 2 মোল বলেছে, তাহলে 2 মোল মানে ইন্টু 2 করবো, তাহলে কত হয়ে যাবে, 200 গ্রাম, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের ভর হয়ে গেল 200 গ্রাম, তাহলে 44 গ্রাম, 68.4 গ্রাম, আর হলো 200 গ্রাম, বাকি থাকলো কে, H2O। এবার H2 এর 10টি মোল বলেছে, তাহলে 1 মোল H2O মানে একটু আগে আমরা করেছি কত, 18, কারণ হাইড্রোজেন কত, হাইড্রোজেন দুটো, 1 গুণ 2, আর অক্সিজেন কত, একটা 16, তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে। 10 মোল বলেছে, তাহলে কত হবে, 180 কিন্তু হয়ে যাবে গ্রাম। তাহলে এর মধ্যে সব থেকে কোনটাই বেশি আমরা দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেটটা দেখতে পাচ্ছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের 2 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কিন্তু সব থেকে বেশি, এই যে যে এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে তার রেসপেক্টে, ঠিক আছে। তারপরে চলে আসবো পরের কোশ্চেনে, বলেছে নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক পরমাণু রয়েছে। খুব সুন্দর একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটাকে খুব সহজভাবে তোমাদেরকে আমি করে দেখাবো। তাহলে দেখো পরমাণুর সংখ্যা বের করার যে সূত্রটা, সবার আগে সেই সূত্রটা লিখে নেবো, যে পরমাণুর সংখ্যা কটা রয়েছে, ঠিক আছে, কোনো একটা উপাদানের মধ্যে কত পরিমাণ পরমাণু রয়েছে, তো সেটা বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে, তোমাকে দেখতে হবে সবার প্রথমে গিভেন মাস কি, মানে কতটা মাসের কথা তোমাকে বলা হয়েছে। তাহলে এখানে দেখো গিভেন মাস H2 এর ক্ষেত্রে, অর্থাৎ জলের ক্ষেত্রে গিভেন মাস কত, 18। অক্সিজেনের ক্ষেত্রে গিভেন মাস কত, 18। CO2 এর ক্ষেত্রেও গিভেন মাস 18, CH4 এর ক্ষেত্রেও গিভেন মাস 18। অর্থাৎ তোমাকে যেই যদি বলে দেয় যে এত গ্রামের মধ্যে কতগুলো মলিকিউলস রয়েছে, তাহলে মনে করতে হবে যে সেটাই তোমার গিভেন মাস। তাহলে এখানে গিভেন মাস সবগুলোর ক্ষেত্রে কিন্তু 18, ভালো কথা। এবার এই গিভেন মাস বাই কি লিখবো, মলিকিউলার মাস, ঠিক আছে, মলিকিউলার মাস। এবার মলিকিউলার মাসটা কি, প্রত্যেক একটা মলিকিউলস, যার পরমাণুর সংখ্যা বের করতে বলছে, প্রত্যেক একটার মলিকিউলসের ভর কত আমাকে বের করতে হবে। যেমন ধরো সাপোজ আমি বলি H2O, H2 এর যদি মলিকিউলার মাস আমাকে বের করতে হয়, তাহলে H2 কে যদি আমি দেখি, হাইড্রোজেনের ভর কত, 1, কটা আছে এর মধ্যে অ্যাটম, দুটো আছে। অক্সিজেনের ভর কত, 16, কটা আছে, একটা আছে। তাহলে তোমার H2 এর ভর কত হয়ে গেল, 18 গ্রাম হয়ে গেল। তাহলে এখানে মলিকুলার মাসের জায়গায় আমি কি লিখবো, 18 লিখবো। এর সাথে আমি গুণ করব কি, এর সাথে গুণ করব হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার AN লিখলাম, এবং এর সাথে লিখবো হচ্ছে এই প্রত্যেকটা মলিকিউলসের মধ্যে কতগুলো করে অণু উপস্থিত আছে। তাহলে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন মলিকিউলস, মানে প্রত্যেকটা অণুর মধ্যে কতগুলো পরিমাণে পরমাণু উপস্থিত আছে সেটা আমরা লিখবো। এবার দেখো সবার ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর আসবে কিন্তু, যেটা সবার ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.023 × 10⁻23। তাহলে এটাকে কিন্তু আমরা সাইড করে দেবো, ঠিক আছে, এটাকে
আমরা গুণ করে কিন্তু কোশ্চেনটাকে বড় করব না, আমরা গিভেন মাস বাই মলিকিউলার মাস ইনটু নাম্বার অফ অ্যাটম এটাকেই ক্যালকুলেশন করে দেখবো, যেটাতে বেশি হবে সেটাই কিন্তু সব থেকে বেশি সংখ্যক পরমাণু থাকবে। তাহলে গিভেন মাস এর জন্য কত, H2 এর জন্য কত 18, সবার জন্য 18, আমরা সবার জন্য সবার আগে উপরে লিখে নেবো 18, এটার ক্ষেত্রেও 18, সবার ক্ষেত্রেই উপরে তাহলে কি হবে গিভেন মাস 18 লিখে নিলাম, সবার ক্ষেত্রে গিভেন মাস উপরে 18, ভালো কথা। এবার লিখে নিয়েছি, দেখে নেবো যে যদি H2 এর কথা বলে তাহলে H2 এর মলিকুলার মাস কত 18, তাই লিখবো, এবং H2 এর মধ্যে অণুর সংখ্যা কত 3, তাহলে দেখো 18 গুণ 18, 18 আর 18 যদি কেটে যায় তার সাথে 3 গুণ হয়, তাহলে পরে 3 থাকলো কিন্তু এখানে। এখানে O2 এখানে দেখতে পাচ্ছি যে 18 গ্রাম হচ্ছে গিভেন মাস, এবং O2 এর যদি আমি দেখি মলিকিউলার মাস কত, তাহলে O2 এর মলিকিউলার মাস হয়ে যাবে কিন্তু 32, এবং এখানে পরমাণুর সংখ্যা কটা আছে, দুটো আছে। তাহলে এখানে আমি কি করব, 2 দিয়ে 32কে কাটলাম, 32কে কাটলে পরে কিন্তু 16 হলো, তাহলে পরে এখানে 1 মানে এখানে একের থেকে একটু বেশি, ঠিক আছে, 1 প্লাস কোন একটা ডেটা এখানে আসবে কিন্তু। CO2 যদি দেখি, CO2 এর 18 গ্রাম, কার্বন কত, কার্বন হচ্ছে 12, এবং অক্সিজেন কত 16, কিন্তু আছে কটা, দুটো আছে, তাহলে 12 আর 32 মানে কত হয়ে গেল, 44 হয়ে গেল। তাহলে এখানে 18 বাই 44, এখানে গুণ হবে কত, এখানে গুণ হবে কিন্তু কার্বন একটা আর অক্সিজেন হচ্ছে দুটো, তার মানে হচ্ছে 3 হবে, ঠিক আছে। তাহলে 3 18 54 বাই 44, তাহলে 54 বাই 44 কিন্তু আসবে। এটাকে যদি আমরা কেটে একটু ছোট করে নিই, ছোট করে নিলে দেখবো এটা থাকবে 27, এটা থাকবে 22, মানে এটাও কিন্তু 1 প্লাস একটা কিছু আসবে, তা আমরা লাস্ট এটা করছি। যদি দেখি আমাদের এটাকে ক্যালকুলেশন করার দরকার আছে তাহলে করব, আগে লাস্ট অব্দি দেখে নিই। CH4 যদি আমরা দেখি, কার্বন কত 12, হাইড্রোজেন কত, বা এখানে চারটে রয়েছে, তার মানে হচ্ছে 4টে, তাহলে 12 হচ্ছে কত হয়ে গেল, 16 হয়ে গেল, তাহলে 18 বাই 16। এবার এখানে পরমাণুর সংখ্যা কত, 1 আর 4, 5টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হয়ে গেল, 5 18 90 বাই 6, তাহলে পরে 90 বাই 6, 6 দিয়ে যদি আমরা 90কে কাটি তাহলে কত আসবে এখানে, মোটামুটি 5 16 80, 6 16 96, তার মানে 5 প্লাস, ঠিক আছে। তাহলে এর মধ্যে দেখো এখানে 3 হচ্ছে, এখানে 1 প্লাস হচ্ছে, এটাও মোটামুটি 1 প্লাস হচ্ছে, এটা কত 5 প্লাস হচ্ছে। তাহলে সব থেকে বেশি পরিমাণ পরমাণু কার মধ্যে আছে, সব থেকে বেশি পরিমাণ পরমাণু CH4 এর মধ্যে রয়েছে। কেননা দেখো এখানে আমার ফ্র্যাকশনের ক্যালকুলেশন করার দরকারই নেই, এটা 3, এটা 1, এটাও 1 প্লাস, এটা কত হচ্ছে 5 প্লাস হচ্ছে, তাহলে সব থেকে বেশি পরিমাণ পরমাণু এর মধ্যেই থাকবে, কারণ এর সাথে আবার অ্যাভোগাড্রো নাম্বার যোগ হবে, এবং অ্যাভোগাড্রো নাম্বার সবার জন্য সেম। তাহলে এখানেই সব থেকে CH4 এ সব থেকে বেশি পরিমাণে কিন্তু পরমাণু উপস্থিত থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, যদি না বুঝতে পারো তাহলেও কমেন্ট করো, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। এরপরে চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক অণু রয়েছে, এখানে আবার অণুর কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক একই যে ফর্মুলা ইউজ করেছিলাম সেই ফর্মুলা ইউজ করব, কিন্তু এখানে কি করব, এখানে কিন্তু আর ওই অণুর যেহেতু কথা বলছি সেই জন্য আর কিন্তু এখানে পরমাণুর সংখ্যাটার গুণটুন কিছু করব না, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা একটু শর্ট হয়ে যাবে। ফর্মুলাটা শর্ট হয়ে কি হবে, এখানে লিখবো হচ্ছে আমরা অণুর সংখ্যা যখন আমাকে বের করতে বলবে তখন আমি লিখবো কি, গিভেন মাস বাই মলিকিউলার মাস, আমি লিখলাম, গুণ অ্যাভোগাড্রোর নাম্বার। এবার অ্যাভোগাড্রোর নাম্বার সবার জন্য সেম হবে, তাহলে আমি অ্যাভোগাড্রোর নাম্বারকে নিয়ে মাথায় ঘামাবো না, আমি গিভেন মাস বাই মলিকুলার মাস করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো গিভেন মাস কত আছে, কার্বনের ক্ষেত্রে 1 আছে, আর এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড CO2, তাহলে এখানে কত হবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, একটু আগে আমরা বের করলাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বনের ক্ষেত্রে 12, আর অক্সিজেন 12 দুগুণ 16 দুগুণ 32, তার মানে কত হবে 1 বাই 44 হবে। আগে প্রথমে লিখে যাই, পরে দেখবো যে আমাদের ফ্র্যাকশন আনার দরকার আছে কি নেই, যদি দরকার হয় তাহলে করবো, ঠিক আছে। এবার দেখবো এখানে, আচ্ছা নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের যদি ভর 14 হয়, এখানে N2 আছে, তাহলে কত হয়ে যাবে 1 বাই 14 দুগুণী 28 হয়ে যাবে, এখানে 1 বাই 28 লিখে দিলাম। আচ্ছা 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1, এবার হাইড্রোজেন মানে কত হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2, ঠিক আছে, হয়ে গেল। CH4 যদি দেখি, CH4 এর গিভেন ভর হচ্ছে 1, এবং কার্বন মানে 12, এখানে আমি পাশে করে নিচ্ছি, কার্বন মানে 12, আর এখানে হাইড্রোজেন 1, কিন্তু 4টে রয়েছে, তাহলে 12 আর 4 কত হয়ে যাবে 16 হয়ে যাবে, তাহলে 1 বাই 16 হয়ে গেল। এবার আমি দেখবো এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ সংখ্যায় অণু কোথায় রয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 1 ভাগ 44 রয়েছে, এখানে 1 ভাগ 28 রয়েছে, এখানে 1 ভাগ 2 রয়েছে, এখানে 1 ভাগ 16 রয়েছে। তাহলে আমরা জানি কি ভাগফল সব থেকে বেশি কখন আসবে, যখন হর সব থেকে ছোট হবে তখনই ভাগফল সব থেকে ছোট আসবে। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট হর কোনটা, এইটা, এই যে হাইড্রোজেনের দেখো সব থেকে ছোট হর, তাহলে এখানে কত আসবে 0.5, আর বাদ বাকিগুলোতে কিন্তু সব আর তার থেকেও কম আসবে।
তাহলে পরে এখানেই সব থেকে বেশি পরিমাণ পরমাণু রয়েছে হাইড্রোজেন, 1 গ্রাম H2 এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু পরমাণু উপস্থিত থাকবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি চলে আসবে? কারেক্ট অ্যান্সার অপশন সি চলে আসবে, আমাদের কিন্তু আর বেশি ক্যালকুলেশনের দরকার নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে এক অ্যাটম অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? তো অক্সিজেনের একটা পরমাণুর ভর কিন্তু অপশন এ কারেক্ট অ্যান্সার চলে আসবে, 16/6.023 × 10⁻23। এটাই কিন্তু অক্সিজেন পরমাণুর একটা পরমাণুর ভর। নেক্সট চলে আসবে, বলেছে যে একটি বিকারে 18 গ্রাম জলে 3.42 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। ঠিক আছে, জল কত আছে? 18 গ্রাম, যার মধ্যে সুক্রোজ দ্রবীভূত আছে কত? 3.42 গ্রাম। এবার দ্রবণে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। খুব সহজভাবে কোশ্চেনটা সলভ করব। সবার আগে দেখবো যে 1 মোল যে আমাদের সুক্রোজ রয়েছে সেই সুক্রোজের ভর কত, 1 মোলের ভর কত। তাহলে আমরা সুক্রোজের সংকেত জানি। সুক্রোজের সংকেত কি হবে? সুক্রোজের সংকেত হচ্ছে C11 C12 H22 O11। ঠিক আছে, C12 H22 O11। তাহলে এর যদি আমরা ভর দেখি, কার্বন মানে কত? 12, তাহলে 12 গুণ 12। হাইড্রোজেন কত? 1, 1 গুণ 22। আর অক্সিজেন হচ্ছে 16, 16 গুণ 11। তিনটিকে যোগ করলে হয় 342 গ্রাম। তাহলে 1 মোল সুক্রোজের ভর কত? 342 গ্রাম। কিন্তু এখানে বলেছে 3.42 মোল সুক্রোজ। তাহলে 1 মোল মানে যদি 342 হয়, তাহলে 3.42 মোল মানে কত হচ্ছে? কত মোল দাঁড়াচ্ছে? এটাকে আমরা 0.01 হবে। ঠিক আছে, 0.01 কেনটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে 0.0 মোল হবে। ঠিক আছে, তাহলে 0.0 মোল পরিমাণ কিন্তু সুক্রোজ উপস্থিত রয়েছে। এবার এই যে 0.0 মোল সুক্রোজের মধ্যে কতগুলো এখানে দেখতে পাচ্ছ যে অক্সিজেনের পরমাণু রয়েছে। তাহলে অক্সিজেনের পরমাণু রয়েছে কিন্তু 11টা। তাহলে পরে এর সাথে আমি গুণ করবো কত? 11। এবং 1 মোল সমান সমান কত? এখানে মোলটা তুলে দিতে হবে। 1 মোল মানে কত? 6.023 × 10⁻23 সংখ্যক কিন্তু পরমাণু কত কিসের? এটা হচ্ছে অক্সিজেনের। ঠিক আছে, সুক্রোজের মধ্যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কিন্তু এটা হয়ে গেল। এবার দেখবো জলের মধ্যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত আছে। জলের মধ্যে অক্সিজেনের পরমাণু যদি আমি দেখি যে 18 গ্রাম জল বলেছে, তো 18 গ্রাম জল মানে কিন্তু 1 মোল জল। ঠিক আছে, 18 গ্রাম জল মানে 1 মোল জল। এবং এই 1 মোল জলের মধ্যে কিন্তু আমরা জলের যদি সংকেত দিই কত? H2O। তাহলে 1 মোল জলের মধ্যে কিন্তু একটাই কিন্তু অ্যাটম উপস্থিত রয়েছে কিসের? একটা অ্যাটম উপস্থিত রয়েছে অক্সিজেনের। এখানে আমাদের যেহেতু অক্সিজেনের কথাই বলেছে। এবং মোল সংখ্যা কত? 6.023 × 10⁻23। তাহলে এটা জলের মধ্যে কিন্তু উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা, আর এটা হচ্ছে সুক্রোজের মধ্যে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে পরে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে 6.68 × 10⁻23। এগুলো সব পাওয়ারে আসবে কিন্তু, এগুলো 23, এটা কিন্তু 22 হবে 10⁻22, এটা 21 হবে, এটাও কিন্তু 10⁻23। তাহলে 6.68 × 10⁻23 এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। এরপর চলে আসবো পরের কোশ্চেন। বলেছে ভৌত অবস্থার পরিবর্তন সম্ভব হয়, মানে ভৌত অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব হবে। তাহলে দেখো অপশনগুলো আমরা দেখে নেবো। বলেছে শুধুমাত্র যখন সিস্টেমে শক্তি দেওয়া হয়, মানে যখন আমরা শক্তি দিই বা এনার্জি দিই তখনই একমাত্র ভৌত অবস্থার পরিবর্তন হয়। এটা ঠিক কথা না, কারণ দেখো একটা জিনিস তোমাদেরকে জল দিয়ে বোঝায়। জলকে যখন আমরা হিট দিচ্ছি বাষ্পে পরিণত হচ্ছে, আবার জল থেকে যখন হিট বের করে নিচ্ছি তখন বাষ্পটা কি হচ্ছে? আবার জলে পরিণত হয়ে যাচ্ছে না? বরফকে ধরো হিট দিলে জলে পরিণত হলো, জল থেকে যখন আবার তাপ বের করে নিলে তখন কি হলো? সেটা আবার বরফে পরিণত হলো। তার মানে সিস্টেমে আমরা যদি তাপ দিই বা তাপ বের করে নিই বা মানে এনার্জি দিই, তাপ কি একটা ওয়ান টাইপ অফ এনার্জি। তাহলে সিস্টেমে যখন আমরা এনার্জি দিই বা সিস্টেম থেকে যখন আমরা এনার্জি বের করে নিই তখনই ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ তো কখনোই কারেক্ট অ্যান্সার হতে পারে না। অপশন বি বলে যে শুধুমাত্র যখন সিস্টেম থেকে শক্তি বের করা হয়, এখানে বলছে দেওয়া হয়, এখানে বলছে শুধুমাত্র বের করা হয়। তাহলে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে না। অপশন সিতে বলেছে যখন সিস্টেমে শক্তি দেওয়া হয় বা সিস্টেম থেকে শক্তি নেওয়া হয়, একদম পারফেক্ট, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অপশন ডি তো আর পড়ারই দরকার নেই। তাহলে পরে ভিডিওটা একটু লেন্দি হলো, কিন্তু আশা করি যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবং পরের ক্লাস নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং এর যে পিডিএফ অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ক্লাসে।